রাখবেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি শামীম মাহমুদ। ধন্যবাদ মীর হাসান কামাল কাপুর ভাই। আজকে ঢাকা 5 নির্বাচনী আসনের আজকের এই পথসভা ইতিমধ্যে মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি ঢাকা 5-এর ধানের শীষের কান্ডারি আগামী 12ই ফেব্রুয়ারির পরে এই ডামরা এবং যাত্রাবাড়ির সম্মানিত এমপি জনাব আলহাজ নবিউল্লাহ নবী ভাই প্রধান অতিথি হিসেবে অল্পক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী ছাত্র দলের অভিভাবক, আমার অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ডেমরা থানার আহ্বায়ক সদস্য সচিব, যাত্রাবাড়ি থানা ছাত্র দলের আহ্বায়ক সদস্য সচিব সহ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। যেখানে দেশনায়ক জনাব তারেক রহমান প্রধান অতিথি, সেখানে আমার মতো গণ্য মানুষের বক্তব্য দেওয়ার কিছু নেই। শুধু একটি কথা বলবো, আজকে যারা পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় ধানের শীষ প্রতীকের বিপক্ষে অবস্থান করছেন বা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা অনেকেই বলে ডাকসু নির্বাচন আর জকসু নির্বাচনের কথা। আরে নীল খেতে ডাকসু আর জকসুর ব্যালট পেপার ছাপিয়ে ডাকসু আর জকসুর বিপি নির্বাচিত হওয়া যায়, কিন্তু বাংলাদেশের কোন নির্বাচনী আসনে এমপি নির্বাচিত হওয়া যাবে না। আমি একটি কথা সব সময় বলি, আপনারা বিগত 17 বছর আওয়ামী লীগ এবং ছাত্রলীগের টিমের মধ্যে ছিলেন, হঠাৎ করে বেরিয়ে আপনারা যোদ্ধা হয়ে গেছেন। আরে ভাই, যদি জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ বলে তাদেরকে মোকাবেলা করার ক্ষমতাও রাখেন না, আর বাংলাদেশের জনগণ কোন রাজাকারকে এই বাংলাদেশের ক্ষমতায় কোনদিনও দেখতে চায় না এবং কোনদিনও দেখবে না ইনশাআল্লাহ। যদি আগামী 12 তারিখে আপনারা ওই ডাকসুর পুনরাবৃত্তি করার চেষ্টা করেন, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা আপনাদের যেই দাঁত ভাঙা জবাব দিবে তা প্রতিহত করার সুযোগ আপনারা পাবেন না। অতএব এখনো সময় আছে, সংযত হয়ে কথা বলুন, জনগণের হাতে ছেড়ে দিন। জনগণ দেখিয়ে দেবে আগামী 12 তারিখে এই বাংলাদেশের 300 আসনেই বিপুল ভোটে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে এবং দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। সেই আশাবাদ ব্যক্ত করে আলহাজ নবিউল্লাহ নবী ভাইকে আগামী 12 তারিখে সবাই ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করব, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী যুব দলের বৃহত্তর ডেমরা থানার সাবেক সফল সভাপতি, জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম সদস্য জনাব আলমগীর হোসেন এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকে এই নির্বাচনী সভা সম্মানিত সভাপতি আমাদের ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ নবিউল্লাহ নবী আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হয়ে আসবেন। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যিনি তার সন্তান এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আপনারা একটি কথা মনে রাখবেন, যিনি আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হয়ে আসছেন, আমাদের এই সভা মঞ্চ আলঙ্কিত করবেন। আমাদের আজকে ঢাকা ৫ আসনে যার হাতে ধানের শীষ তুলে দিবেন, আমাদের সেই নবিউল্লাহ নবী ভাই ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতার হাতে আজকে ধানের শীষ তুলে দিবেন। কাজেই আমরা আমাদের নেত্রীর রুহের মাগফিরাত কামনা করছি। আমি একটি কথাই শুধু বলবো, আপনারা আমাদের নেত্রীর দিকে তাকিয়ে যে স্বৈরাচার শেখ হাসিনা তাকে হত্যা করেছে, সেই ওয়াদা রেখে আমাদের নেত্রীর দিকে তাকিয়ে আমরা ধানের শীষকে নবিউল্লাহ নবী ভাইকে আমরা ধানের শীষে 12 তারিখ জয়যুক্ত করব। এই ওয়াদা আপনাদের কাছে আমি চাচ্ছি এবং আপনাদের কাছে ওয়াদা রাখতে চাই। আপনারা 2 হাত তুলে এই ওয়াদাটা করেন যে 12 তারিখ সকালবেলা নবী ভাইকে ধানের শীষে ভোট দিবেন। আপনারা 2 হাত তুলে একটু ওয়াদা করেন, তাহলে বুঝবো ইনশাআল্লাহ আমরা 12 তারিখ বিপুল ভোটে জয়যুক্ত হব। এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনাদের প্রতিষ্ঠানের যাদের ড্রোন আছে অবশ্যই আপনারা ড্রোন উড়াবেন, তবে ড্রোন করা অবস্থাতেই মঞ্চের রেড জোনের মধ্যে প্রবেশ করাবেন না। আপনারা যে লাইন ট্রাইপডগুলো রেখেছেন এই ট্রাইপড পর্যন্তই আপনাদের ড্রোন উড়াবেন, কোনো ক্রমেই মঞ্চের রেড জোনের মধ্যে ড্রোন প্রবেশ করাবেন না। একই সঙ্গে ইভেন্টের যেসব ড্রোন রয়েছে ইভেন্টের ড্রোনের ক্ষেত্রেও একই নিয়ম, আপনারা কোনো ক্রমেই ড্রোন রেড জোনের মধ্যে প্রবেশ করাবেন না। সেই সঙ্গে সাংবাদিক ভাই বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আরেকটু, আপনাদের ড্রোনের আইপি নাম্বার এবং ড্রোনের ছবি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অনুগ্রহ করে। ধন্যবাদ। সংগ্রামী বন্ধু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা খন্দকার এনামুল হক এনাম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ প্রাপ্ত শিকদার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব শফিকুল ইসলাম রতন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম আহ্বায়ক বাবলু ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রাফিজুল হায়াত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বৃহত্তর ডেমরা থানা ছাত্র দলের সাবেক সফল সভাপতি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আতম মোজাম্মেল হক এই পর্যায়ে বক্তব্য রাখবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঐতিহাসিক নির্বাচনী জনসভা ঢাকা 5-এর ধানের শীষের প্রতীকের জননন্দিত নেতা জনাব নবুল্লাহ নবী ভাই উপস্থিত, আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী দল ডেমরা যাত্রাবাড়ি এই ঢাকা 5-এর প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার ভাই বোনেরা, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, বিএনপি স্বেচ্ছাসেবক দল সহ সকল দলের নেতৃবৃন্দ, বক্তব্য দিব না। আজকে দীর্ঘ 17 বছর পরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে পতনের পরে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সেই প্রতিষ্ঠার লগ্নে আগামী 12ই ফেব্রুয়ারি আপনাদের কাছে আহ্বান রাখবো। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। 12 তারিখ সারাদিন বাংলাদেশের ধানের শীষের 300 প্রার্থীর পক্ষে ভোট দিন। আপনাদের সকলকে উদাত্ত এই আহ্বান রেখে আমাদের আজকের প্রধান অতিথি তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, তারেক রহমানের হাত শক্তিশালী হলে বাংলাদেশে উনি 13 তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আপনাদের একটি ভোটে নবুল্লাহ নবী ভাইয়ের হাত শক্তিশালী হলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এই কথা বলে আপনাদের সবাইকে আমি ছোট্ট একটি স্লোগান দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের কোন মার্কা আছে? 12 তারিখে আমরা সারা বাংলাদেশে যাই মার্কায় ভোট পারবো, কোন মার্কা আছে? আরে কোন সে মার্কা? সবাই বলো, সবাই বলো, আসতে কেন জোরছে বলো, ঘরে করে সবাই বলো। সবাইকে ধন্যবাদ। নিয়মের ব্যর্থতা ঘটিয়ে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, ঢাকা 5 আসনের মাটি ও মানুষের নেতা, গত 17 বছর স্বৈরাচারী আন্দোলনে যিনি আমাদের নেতৃবৃন্দকে সাহস জুগিয়েছেন এবং সর্বোচ্চ সহযোগিতা করেছেন, আমাদের ঢাকা 5 আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ নবিউল্লাহ নবী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, 17 বছর যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিবাদ সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছি, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথা একটাই, বাংলাদেশের ভোটার অধিকার ফিরিয়ে আনতে হলে, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে হলে, আমাদের বাংলাদেশকে বিশ্বের কাছে উঁচু করে দাঁড়াতে হলে আগামী 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার। সাদ মোর্শেদ পাপ্পা শিকদারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম। রাকিব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ঢাকা ৫ আসনের ধানের শীষের কাণ্ডারি, ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা জনাব নবিউল্লাহ নবী ভাইয়ের আজকের এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সাংগঠনিক অভিভাবক, যার নির্দেশনায় বিগত 18 বছর আমরা জীবন যৌবনের শ্রেষ্ঠ সময় বিসর্জন দিয়ে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের সেই প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান। মঞ্চে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত নেতৃবৃন্দ এবং ডেমরা ও যাত্রাবাড়ি থানা এবং সকল ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের উপস্থিত নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, সকল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, বক্তব্য রাখবেন চেয়ারম্যান, আমরা শুনবো। শুধু একটি কথা বলতে চাই, আগামী 12 তারিখ আমরা সকল অঙ্গ সংগঠন এবং বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীর প্রতি অনুরোধ থাকবে, বিগত 18টি বছর আমরা আমাদের জীবনের সর্বস্ব ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, এদেশের জনগণের মৌলিক অধিকারের রক্ষায় যে সংগ্রাম করেছি, যে ত্যাগ করেছি, জেল খেটেছি, গুলি খেয়েছি, গুম হয়েছি, যেই পরিশ্রম, যেই আন্দোলন, যে সংগ্রাম আমরা করেছি, তার সবই বৃথা হয়ে যাবে যদি না 12 তারিখ আমরা ফজর নামাজের পর থেকে ভোট কেন্দ্র পাহারা দিব। যদি না দেই এবং যারা প্রিজাইডিং অফিসার থাকবে, যারা পোলিং এজেন্ট থাকবেন, তারা যদি নিজের দায়িত্ব সঠিক এবং নিষ্ঠার সাথে পালন না করেন, তাহলে কিন্তু আমাদের সকল কিছু ব্যর্থ হয়ে যাবে। সুতরাং সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা নিজেদের অধিকার অর্থাৎ ভোটের অধিকার, ভোট প্রয়োগ করার পরে যারা এজেন্ট থাকবেন এবং যারা ভোট কেন্দ্র পাহারায় থাকবেন, ভোট কেন্দ্রের বাইরে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রাখবেন, প্রত্যেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আগামী 12 তারিখ ইনশাআল্লাহ জনাব নবিউল্লাহ নবী ভাই সর্বোচ্চ ব্যবধানে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা খন্দকার এনামুল হক এনাম এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকার 5 নির্বাচনী প্রচার সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত থাকবেন গণমানুষের নেতা, বাংলাদেশে 18 কোটি মানুষের উন্নয়নের মনে, যার প্রতীক্ষা আপনার সকাল থেকে এখানে অধীর আগ্রহে বসে আছেন, যার বক্তব্য শোনার জন্য সেই প্রিয় নেতা, প্রিয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত আছেন। এই এলাকার ধানের শীষের কাণ্ডারি, যার হাতে আজকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যিনি আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকেন। প্রিয় নেতা নবিউল্লাহ নবী ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী যুবদল ডেমরা থানা এবং যাত্রাবাড়ি থানার নেতৃবৃন্দ, আপনাদেরকে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন।
প্রিয় নেতৃবৃন্দ, আপনারা আমরা যত কথাই বলি কোনো কথাই এখানে আপনাদের কাছে ভালো লাগবে না। আপনারা অপেক্ষা করতেছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যের জন্য। তিনি চলে এসেছেন, তিনি অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন, একদম কাছাকাছি এসেছেন। তাই আপনাদেরকে বলবো, আগামী 12 তারিখ নবিউল্লাহ নবী ভাইকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে হবে। বিজয়ী করে তারপরে আপনারা ঘরে ফিরবেন, সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেবেন। যারা বাংলাদেশের মানুষের কোমলমতি মানুষের ইমান এবং আকীদা নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে প্রত্যাখ্যান করবেন। যারা রোজাল পূজাকে এক করে, যারা মোহাম্মদ আর কৃষ্ণ বিষ্ণুকে এক করে, তাদেরকে আজকে বর্জন করা, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে। 18 বছরের বরের অধিকারের হিসাব বুঝে নেওয়ার। যে সব সহযোদ্ধা জীবন দিয়েছে সেই সব কথা বলে চলবে না। সহযোদ্ধাদের পঙ্গুত্ব দেখেছেন, সহযোদ্ধাদের অন্ধত্ব দেখেছেন। আপনাদের এলাকায় জাতীয়তাবাদী যুব দলের আমাদের কর্মী জুম্মন আত্মহতি দিয়েছে, এভাবে অসংখ্য নেতা কর্মী আত্মহতি দিয়েছে। তাই আগামী 12 তারিখ প্রয়োজনে 12 তারিখ ভোটের অধিকার রক্ষার জন্য আবার জীবন দেব, কিন্তু 71-এর পরাজিত শক্তিকে কোনোভাবে ভোট নিয়ে কারচুপি করার কোনো সুযোগ দেওয়া হবে না। এই আশায় প্রত্যাশায় আগামী 12 তারিখ বিজয় ছিনিয়ে আনার আশায় এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আদর্শের জননী বেগম খালেদা জিয়া জান্নাতবাসী হোক। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি, জুলাইয়ের আন্দোলনের অতন্ত্র প্রহরে ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব এই পর্যায়ে বক্তব্য রাখবেন। ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব। বিসমিল্লাহির রহমানির রহিম। যাত্রাবাড়ি ডেমরা এই আসনে বিএনপি মনোনীত ধানের পদপ্রার্থী, সংসদ পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী ভাইয়ের আজকের এই সর্বশেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিপ্লবী সভাপতি শামীম সহ উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপবিষ্ট জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে সকল বীর শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, নির্যাতিত হয়েছেন এবং সেই বীর শহীদদের পরিবারের সকল শহীদদের পরিবারের সদস্যদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি সেই সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সেই 2009 সালের যে অবৈধ নির্বাচন হয়েছিল সেই নির্বাচন পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ বাঁচাও মানুষ বাঁচাও কর্মসূচি ডাক দিতেন, যখন বেগম খালেদা জিয়ার এক ইশারায় টেকনাফ থেকে তেতুলিয়া সত্যিকার অর্থ অবরোধ মানে অবরোধ, হরতাল মানে হরতাল পালিত হতো, ঠিক সে সময় আমরা দেখতাম এই যাত্রাবাড়ি ডেমরায় আপনাদের সন্তান এই আলহাজ নবিউল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে দুর্বার আন্দোলন আপনারা করেছেন। আমাদের মনে রয়েছে, স্পষ্ট মনে রয়েছে সেই দিনগুলোর কথা। সেই খুনি হাসিনার সময়ে এই নবিউল্লাহ নবীর নেতৃত্বে এই ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি হাজার হাজার নেতা কর্মী যখন বেগম খালেদা বলতেন অবরোধ, তখন আপনারা এখানে অবরোধ করতেন। যখন বলতো হরতাল, তাৎক্ষণিক আপনারা সেখানে হরতাল পালন করতেন। কোনো বাধা এবং কোনো সশস্ত্র বাহিনীও আপনাদেরকে পরাজিত করতে পারেনি। পরবর্তীতে 2015-16 পরে যতগুলো আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে এই যাত্রাবাড়ি ডেমরার মাটিতে, সবগুলো আন্দোলন সংগ্রামের অন্যতম পুরোধা ছিলেন এই আলহাজ নবিউল্লাহ নবী।
প্রিয় উপস্থিতি, আসছে আপনাদের ঋণ পরিশোধ করার সময় এসেছে। যিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং আপনাদের সকল সুখে দুঃখে, এই ডেমরা যাত্রাবাড়ির সকল সুখে দুঃখে আপনাদের পাশে ছিল, সেই নবীউল্লাহ নবীকে আগামী 12ই ফেব্রুয়ারি আর মাত্র 3 দিন পর যে জাতীয় সংসদ নির্বাচন, সেখানে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে সেই ঋণ পরিশোধ করার সময় এসেছে। প্রিয় উপস্থিতি, আপনারা মনে রয়েছে বিগত খুনি হাসিনার আমলের সকল আন্দোলন সংগ্রামী শুধু নয়, সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানেও এই যাত্রাবাড়ি ডেমরাতে, বিশেষ করে যাত্রাবাড়ি শনি যাত্রায় যে দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল, সেখানেও তিনি সর্বোচ্চ ভূমিকা পালন করেছিলেন। তিনি তার সকল নেতাকর্মীদের নিয়ে, এবং আমি ছাত্র দলের সভাপতি হিসাবে আমার সাথে তিনি যোগাযোগ করেছিলেন, সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আমরা সেদিন যাত্রাবাড়িতে সার্বক্ষণিক অবস্থান করেছিলাম। সর্বোপরি আপনাদের মনে রয়েছে যে বিগত 15.5 বছর তার নামে, এই আলহাজ নবীউল্লাহ নবীর নামে কতগুলো মামলা রয়েছে, কত শত মামলা তার নামে এই খুনি হাসিনা দিয়েছিল, কিন্তু তিনি আপনাদের ছেড়ে যায়নি। তিনি কখনো এই ডেমরা যাত্রাবাড়ির মাটি ছেড়ে কখনো তিনি যায়নি। সেহেতু এই মাটির ঋণ পরিশোধ করার জন্য এবং সত্যিকার অর্থে আপনাদের মাটি ও মানুষের একজন নেতাকে জাতীয় সংসদে একজন পবিত্র নেতা হিসেবে পাঠানোর একটি সুযোগ এসেছে। এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। আপনারা অবশ্যই ধানের শীষ প্রতীকে তাকে অবশ্যই জয় লাভ করার মাধ্যমে আপনারা সার্বক্ষণিক এমন এক নেতাকে পাবেন যিনি কখনো এই মাটি ছেড়ে কখনো যাবে না। সেজন্য আপনাদেরকে আবারও সেই আলহাজ নবীর পক্ষে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের চলে এসেছেন, আপনারা যার জন্য সে দুপুর থেকে অপেক্ষা করছেন, আমাদের সেই প্রিয় নেতা, আগামীর অবশ্যম্ভাবী প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান। ওই আগামী প্রধানমন্ত্রী কোনো নেতা আছে, ওই বেগম খালেদা জিয়ার উত্তরসূরি কোনো নেতা আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি কোনো নেতা আছে, ওই খুনি হাসিনা পালিয়ে গেছে কোনো নেতা আছে? এবার তো সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। যাত্রাবাড়ির পক্ষ থেকে, ডেমরার পক্ষ থেকে, যাত্রাবাড়ির পক্ষ থেকে, ডেমরার পক্ষ থেকে তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই যুবদের আছে, একটু হাত উঁচু করে দেখেন তো যুবদল। কি রে ভাই, সব যদি যুবদল হয় তাহলে একসাথে একটা স্লোগান, মার্কা নাকি, একসাথে হাতাতালি দিয়ে মার্কা নাকি করতে পারো। 12 তারিখ জুয়ার আছে, নবীউল্লাহ জিতে গেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা দেখতে পাচ্ছি আগামী বাংলাদেশ, আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই স্লোগান ধরব, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন ঢাকা পাঁচের পক্ষ থেকে, নবীর ভাইয়ের পক্ষ থেকে
ঢেমরা যাত্রাবাড়ি ঢাকা 5 মাসে আপনারা জেগে উঠুন। আমাদের চেয়ারম্যান আমাদের মাঝে আসছেন, সবাই গগন বিরোধী স্লোগান ধরবেন। আপনারা কেউ থেমে থাকবেন না। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, নবী ভাইয়ের পক্ষ থেকে, ঢাকা পাঁচের পক্ষ থেকে, নবী ভাইয়ের পক্ষ থেকে জোরে বলো, আরো জোরে। তারেক রহমানের পক্ষ থেকে, নবী ভাইয়ের পক্ষ থেকে, যাত্রাবাড়ির পক্ষ থেকে, মেমনার পক্ষ থেকে, নবী ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে সকাল থেকে আমরা যার অপেক্ষায় আছি, যার অপেক্ষায় সারা বাংলাদেশ, যার অপেক্ষায় আমরা দিনভর এখানে বসে আছি, সেই আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের অবিসাংবাদিক নেতা, দীর্ঘ 17 বছর নির্বাসনে থেকে তিনি আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। আপনাদের সারাদিনের আকাঙ্ক্ষা, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা জনতা জনাব তারেক রহমান আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত। তারেক রহমানের আগমন, কেন্দ্রবাসীর পক্ষ থেকে, যাত্রাবাড়ি পক্ষ থেকে, পক্ষের পক্ষ থেকে, নবী ভাইয়ের পক্ষ থেকে, ঢাকা পক্ষের পক্ষ থেকে, ঢাকা পক্ষের পক্ষ থেকে, নবী ভাইয়ের পক্ষ থেকে আমাদের মাঝে সম্মতি হয়েছে। আগামীর বাংলাদেশ, বাংলাদেশের অবিসাংবাদিক নেতা, বাংলাদেশের গণতন্ত্র মানুষের নেতা, দেশ নায়ক তারেক রহমান আমাদের মাঝে এসে বসেছেন। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত। তারেক রহমানের আগমন, কেন্দ্রবাসীর পক্ষ থেকে, যাত্রাবাড়ির পক্ষ থেকে, ঢাকা পক্ষের পক্ষ থেকে, নবী ভাইয়ের পক্ষ থেকে, নবী ভাইয়ের পক্ষ থেকে, নবী ভাইয়ের পক্ষ থেকে, ঢাকা পক্ষের পক্ষ থেকে, প্রিয় নেতৃত্ব, প্রিয় সংগ্রামী বন্ধুরা আমার, আজকের এই ঢাকা 5 আসনের নির্বাচনী সমাবেশে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের অবিসাংবাদিক নেতা, আগামীর বাংলাদেশ জনতা জনাব তারেক রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জুলাইয়ের আন্দোলনে আমাদের একটি ছেলে এখান থেকে শহীদ হয়েছেন। শহীদ পরিবারের পক্ষ থেকে তার বাবা এই পর্যায়ে বক্তব্য রাখবেন। পিতা বাসিরুল আলম এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন। যাত্রাবাড়িতে জুলাই যোদ্ধার একজন বাবা আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বাসির আলমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি শহীদ শাহাদাতুল শহরের বাবা মোহাম্মদ বাসির আলম, আমার গ্রামের বাড়ি নোয়াখালী। গত 5 আগস্ট 5 তারিখে 5 জুলাই 5 তারিখে আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যা করার কিছুক্ষণ পরে আমার ছেলের লাশ আমি পাই
আমার ছেলের লাশ দেখার জন্য আনন্দ সাইফুল ইসলাম ভাই কোটকারিপাড়া তাড়াতাড়ি শুনে যান। এমনকি আমার নবী ভাইয়ের লোকজন ছুটে আমাকে যায় সান্ত্বনা দেন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো সবার আগে দিন আনন্দ সাইফুল ভাই আমাকে সহযোগিতা করছেন, আমাকে যায় দেখছেন। এমনকি আমার নবী ভাই এবং তরিকুল ইসলাম তারেক ভাই আমাকে অনেক সহযোগিতা করছেন। উনি খবর পায় মানে লোক পড়েছেন আমাকে আনার জন্য, আমাকে আনা উনি অনেক সহযোগিতা করছেন। মানে আমাকে সবসময় নিজের ভাইয়ের মতো, নিজের সন্তানের মতো আমাকে সবসময় আলগা রাখছেন। তো এই যাত্রা ভাইয়ের কাছে, যাত্রা ভাই সবাই তো জানেন, যাত্রা ভাই সবাই জানেন আমি একজন বিএনপির কর্মী। আমার গায়ে অনেক ছিটাগুলি আছে এখনো বর্তমানে, আমার শরীরে অনেক ছিটা টিয়ার গ্যাস আমার নাকের ভিতরে ঢুকছে। আমি অনেক ত্যাগ করছি এই নবী ভাই লেগে। আগামীতে আপনারা দল নির্বিশ্বাসে আমাদের নবী ভাইকে আপনারা জয়যুক্ত করিয়া জয়ের মালা পরাইয়া আপনারা আনবেন সংসদে, আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমান। এই ঢাকা ৫ আসনে আমাদের অভিভাবক হিসেবে যার হাসে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন সেই আমাদের প্রিয় নেতা আলহাজ নবীউল্লাহ নবী এই পর্যায়ে বক্তব্য রাখবেন। আলহাজ নবীউল্লাহ নবী এই পর্যায়ে বক্তব্য রাখবেন। ঢাকা ৫ আসনে কোনো মার্কা আছে? বলতে হবে নবী ভাই কোনো মার্কা আছে? কোন সে মার্কা? সবাই বলো। ধানের শীষ, নবী ভাইয়ের, তারেক জিয়া, খালেদা জিয়া, ঢাকা ৫-এ নবী ভাইয়ের, জিয়ার শরীফ। আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, এই অঞ্চলের নয়নের মণি, চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যার হাতে ধানের শীষ মার্কা তুলে দিয়েছেন সেই নেতা আলহাজ নবীউল্লাহ নবী ভাই এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আলহাজ নবীউল্লাহ নবী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ঢাকার ৫ আসনের উদ্যোগে আজকে এই নির্বাচনী জনসভার প্রধান অতিথি আমাদের দেশ নায়ক, আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। ভাইরা আমার, আজকে সেই ঐতিহাসিক ঢাকা পূর্বাঞ্চলের গেট এবং ঢাকার প্রবেশদ্বার এই শহীদ ফারুক রোড, এখান থেকে বিএনপির যাত্রা শুরু হয়েছিল। শহীদ জিয়া রহমান ক্ষমতা আসার পর ৭৮ সালে এখান থেকে সর্বপ্রথম এই যাত্রাবাড়ি জনসভাকে থেকে যাত্রা করেছিলেন। এরপর শহীদ জিয়া রহমান মারা যাওয়ার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৮২ সালে যখন দলে যোগদান করলেন, ঠিক এখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সভাপতি আমার সভাপতিত্বে জনসভা করেছিলেন। আর এবার আমাদের দেশনায়ক পার্টির চেয়ারম্যান
এগুলি ছেড়ে দাও সাইডটা, এই এগুলি টানটা ছেড়ে দাও তো, টান টান, আরে এগুলি ছেড়ে দাও না উপরে দিক। যে কথা বলতেছিলাম, মাননীয় দেশনায়ক আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান, আমি আবারও রিপিট করছি, এই ঢাকার পূর্বাঞ্চলের 8টা বিভাগের মধ্যে 6টা বিভাগের মানুষ এই ঢাকার রাজধানী গেট এখান দিয়ে চলাফেরা করে থাকে। শহীদ জিয়া রহমান ক্ষমতা আসার পর সর্বপ্রথমে ৭৮ সালে এই মঞ্চে থেকে জনসভা করেছিলেন। এরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1982 সালে যখন বিরোধী দলে ছিলেন, এই যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম জনসভা করেন আমার সভাপতিতে এই মঞ্চ থেকে। আবার ইনশাল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমান, আমাদের পার্টির চেয়ারম্যান, তার উত্তরসূরি আজ ঠিক এই মঞ্চের থেকে সর্বপ্রথম এ এলাকার জনগণের সাথে মত বিনিময় করতে আসছেন, এ দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আসছেন। ভাই বোনেরা, আমি সংক্ষিপ্ত বক্তব্য দেব। এই ঢাকার পূর্বাঞ্চল থেকে বিগত স্বৈরাচার এরশাদ শাহী বিরোধী থেকে 96 শেখ হাসিনা বিরোধী এবং শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন, এই যাত্রাবাড়ি রাজধানী গেট থেকে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছিল। মাননীয় চেয়ারম্যান সাহেব, এই যে সামনে বৈষম্য আন্দোলন করতে গিয়ে এই যে বসা আছে তাদের পরিবার পরিজন, এখানে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন করতে গিয়ে আমাদের এই এলাকা ঢাকা 5 আসনের প্রায় 85 জন নেতাকর্মী স্থানীয় লোক শহীদ হয়েছে। আমার দাবি, এই শহীদ পরিবারদের ক্ষমতা আসলে তাদের মূল্যায়ন করতে হবে। আমার চেয়ারম্যানের কাছে আমি আর 2-4টা দাবি করে আমার বক্তব্য শেষ করব। স্বাধীনতার পরে আমাদের এই ঢাকার পূর্বাঞ্চলের গেট, রাজধানী গেটে এখানে কোনো হসপিটাল, সরকারি কোনো হসপিটাল নাই, কোন সরকারি খেলাধুলার মাঠ নেই, এবং কমিউনিটি সেন্টার নেই, কোন শিশু পার্ক নাই। এলাকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা শেষ দাবি হলো এলাকার মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত এবং শিক্ষাঙ্গন থেকে বঞ্চিত। এলাকায় কোনো ইউনিভার্সিটি নাই, কোন সরকারি কোন শিক্ষাঙ্গন প্রতিষ্ঠিত হয় নাই। আমি এলাকার ড্যামরা অঞ্চলের কথা বলছি, সেখানে বাউনি রোড প্রায় 3 লক্ষ লোক বেকার হয়েছে। সেই মেল কারখানাগুলি বন্ধ হয়ে গেছে আজকে প্রায় 20-25 বছর ধরে। সে বন্ধ হয়ে যাওয়ার কারণে
এই যাত্রাবাড়ি থেকে। তাই আমাদের দাবি জোরালো দাবি, আমরা এতটা কর্মী এতটা স্থানীয় নেতাকর্মী শাহাদাত বরণ করেছি। আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের এই যাত্রাবাড়ি থেকেই স্বৈরাচারী সরকার বিদায় ঘটনা বেড়েছিল, আবার স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে। এই জন্য আমাদের বেশি বেশি দাবি আছে মাননীয় চেয়ারম্যান। আমি যে দাবি কথাগুলি বললাম, ইনশাল্লাহ আমাদের দেশ নায়ক বিএনপি ক্ষমতা আসবে, দেশ নায়ক আমাদের পার্টির প্রধানমন্ত্রী হবেন, উনি আমাদের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করবো বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর উপরে যার প্রতীক্ষায় আমরা আছি, সেই আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভায় ঢাকা 5-এর উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, আমার দলীয় সহকর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ। এখন মুরব্বীবর্গ, মা বোনেরা, প্রিয় এলাকাবাসী, এই যে আমরা আজ এখানে একত্রিত হয়েছি, সকলে আমরা একত্রিত হয়েছি সামনে এই যে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে এই নির্বাচনে এত মানুষের সমাগম দেখে আমার মনে হয়েছে যে আজকে আমরা যেই মানুষটিকে, এই যে নবিউল্লাহ সাহেবকে যে আমরা ধানের শীষ দিয়েছি, আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে মঞ্চে আমি দাঁড়িয়েছি, এই মঞ্চের সামনে কতগুলো মানুষ এখানে বসে আছেন। এই মানুষগুলো তাদের আপনজনদেরকে হারিয়েছেন বিগত দিনে। যেই আপনজনেরা এই যে ভোট, 12 তারিখে যে ভোট, এই ভোটের অধিকারের পক্ষে কথা বলেছিল, এই ভোটের অধিকার দাবি আদায় করার জন্য রাজপথে নেমে এসেছিল, এবং সেদিন তাদেরকে গুমের শিকার হয়েছে, খুনের শিকার হতে হয়েছে। এবং জুলাই আগস্ট আন্দোলনে এই যাত্রাবাড়ি ড্যামরা বাংলাদেশের ঐতিহাসিক ইতিহাসে একটি বিশাল স্বাক্ষর বহন করছে আমাদের সেই আন্দোলন সফলতা। এই যাত্রাবাড়ি ড্যামরার মানুষ সেদিন সেই আন্দোলনকে সফল করার জন্য অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছিলেন এই এলাকাবাসী। সেই জন্য স্বৈরাচারের বিদায় এই এলাকার মানুষকে অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের রাজনৈতিক অধিকার বাস্তবায়ন করার পথে চলে এসেছি। ইনশাআল্লাহ 12 তারিখে বাংলাদেশের মানুষ, বিগত 1 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল তার ভোটের অধিকার থেকে। বিগত 1 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল তার বাক স্বাধীনতা থেকে। আজ বাংলাদেশের মানুষ প্রাণ খুলে কথা বলতে পারে, তাদের বক্তব্য উপস্থাপন করতে পারে। আজ বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার, যে ভোটের অধিকার, সেটি প্রয়োগ করতে চলেছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ যেরকম জরুরি, কিন্তু শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ হলেই চলবে না। আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলতে হবে। দেশকে আমাদের, এই যে মানুষগুলো যারা বসে আছেন, তাদের যে স্বজনরা, কারো ভাই, কারো সন্তান, এইভাবে যে বিভিন্ন আপনজনরা হারিয়েছেন, সেই মানুষগুলোর একটি প্রত্যাশা ছিল। কি সেই প্রত্যাশা? সেই প্রত্যাশা ছিল যে এই বাংলাদেশের নারীরা স্বাবলম্বী হবে। এই বাংলাদেশের মানুষ, সে নারী হোক পুরুষ হোক, তারা নিরাপদে রাস্তাঘাটে চলতে পারবে, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারবে, পেশাজীবীরা নিরাপদে চাকরি বাকরি করতে পারবে।
এলাকার সন্তানেরা নিরাপদে লেখাপড়া করতে পারবে, এলাকার মানুষ, এলাকার যারা তরুণ, যারা যুবক, যারা পড়ালেখা শেষ করছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এলাকার মানুষ তাদের মৌলিক স্বাস্থ্য সুবিধা তারা পাবে। এইরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ ছিল। প্রিয় ভাই বোনেরা, আজ ভোট যেমন আমরা প্রয়োগ করব, একই সাথে আমাদের বাংলাদেশকে গড়তে হবে আগামী দিনের জন্য। ঠিক? তাহলে কে কে আছেন বাংলাদেশ গড়ার জন্য? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এখন প্রিয় ভাই বোনরা, দেশকে যদি গড়তে হয় তাহলে অবশ্যই একটি পরিকল্পনা থাকতে হবে। জাতির ভাগ্য যদি পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই কর্মসূচি থাকতে হবে। দেশ এবং জাতিকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, অগ্রগতির দিকে এগিয়ে নিতে হয়, তাহলে অভিজ্ঞতা থাকতে হবে একটি রাজনৈতিক দলের। ঠিক? অভিজ্ঞতা দরকার দেশ পরিচালনার জন্য, পরিকল্পনা দরকার দেশ পরিচালনার জন্য, কর্মসূচি দরকার জনগণের জন্য। এখন প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে যত রাজনৈতিক দল বাংলাদেশে আছে, একমাত্র বিএনপি ধানে শীর্ষ হচ্ছে সেই রাজনৈতিক দল যাদের পরিকল্পনা জনগণের সামনে আছে, যাদের কর্মসূচি আছে যে তারা কিভাবে দেশকে গড়ে তুলতে চায় সামনের দিকে, জনগণের ভাগ্য পরিবর্তন করতে চায় সামনের দিকে। আর একমাত্র বিএনপি হচ্ছে সেই দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। আর কোন রাজনৈতিক দলের অভিজ্ঞতা নাই দেশ পরিচালনা করার। আমরা অনেক রাজনৈতিক দলের অনেক সুন্দর সুন্দর কথা শুনি, অনেক মধুর মধুর কথা শুনি, যেগুলো কথা শুনলে আমাদের হয়তো ভালো লাগে, আমরা জোরে জোরে হাত তালি দিই, কিন্তু দেশ পরিচালনা অত সহজ ব্যাপার নয়। দেশ পরিচালনা অনেক কঠিন ব্যাপার। আমরাই এই যে ইপিজেড এর দাবি, এখানে নবিউল্লাহ নবী যে ইপিজেড এর দাবি করেছে, ইনশাআল্লাহ এই যে পাঠ কলগুলো বন্ধ হয়ে গেছে, ফলে কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে। আমাদের পরিকল্পনা আছে এই জায়গাগুলোতে আমরা নতুন ইপিজেড কারখানা তৈরি করব, যাতে করে এই এলাকার মানুষের শীতলক্ষার পার দিয়ে নতুন ইপিজেড হবে, যাতে করে বেকার যারা আছে, এই এলাকার মানুষ যারা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে ইপিজেড এর কথা, ইপিজেড যে দাবি, এই ইপিজেড বাংলাদেশের সবচেয়ে প্রথম কে করেছিল জানেন আপনারা? এই ইপিজেড চট্টগ্রামে সবচেয়ে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিলেন। সেজন্যই আমি বলেছি, যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, সেটি করার অভিজ্ঞতা বিএনপির আছে। যদি ইপিজেড গঠন করতে হয়, কিভাবে ইপিজেড গঠন করতে হয়, সেই অভিজ্ঞতা একমাত্র বিএনপি আছে, আর কোন দলের নেই। যদি অন্য দলের থাকতো তাহলে তো 16 বছর আমরা দেখতেই পারতাম তারা ইপিজেড করতো। করেছে তারা? করেনি, কারণ তাদের সেই অভিজ্ঞতা নেই, তাদের করার ইচ্ছা নেই। আর অন্য দল যারা আছে তাদের তো কোন রকম অভিজ্ঞতাই নেই। প্রিয় ভাই বোনেরা, দেশ স্বাধীনের পরে এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন, মুরব্বীরা ভালো বলতে পারবেন। দেশ স্বাধীনের পরে যাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব পড়েছিল, সেই সময় মানুষ দেখেছে আইন শৃঙ্খলার কি অবনতি ছিল। সেই সময় মানুষ দেখেছে 74 সালে কিভাবে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে সেদিন মারা গিয়েছিল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, সেই সময় তিনি কঠোর হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্ব পেলেন, তখন দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করলেন, দ্বিগুণ খাদ্য উৎপাদন হলো সেই দেশে। প্রিয় ভাই বোনেরা, অর্থাৎ বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হয়। পরবর্তীতে 90 এর স্বৈরাচার, এই এলাকার মানুষ 90 এর স্বৈরাচার আন্দোলন বিশাল ভূমিকা রেখেছিল। এই নবিউল্লাহ নবী সেদিন স্বৈরাচার 90 স্বৈরাচার আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছিল সেদিন। প্রিয় ভাই বোনেরা, সেই 90 স্বৈরাচারের পরে যখন দেশনেত্রী খালেদা জিয়াকে দেশের মানুষ সেদিন দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল, সেই বিএনপি এই দেশকে এমার্জিং টাইগারে পরিণত করেছিল। এই বিএনপি সেদিন মা বোনদের শিক্ষার জন্য ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিল। কারণ বিএনপি জানে
বিএনপি জানে যে দেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী, তাদেরকে পেছনে রেখে কখনোই উন্নয়ন কর্মকাণ্ড করা যায় না। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আমরা যতই কর্মসূচি গ্রহণ করি, আমরা সেইগুলার সুফল তখনই জনগণের কাছে পৌঁছে দিতে পারবো যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে, জনগণের মন মতন থাকবে। এবং একই সাথে যখন এই যে দুর্নীতির লাগামকে আমরা টেনে ধরতে পারবো, আমরা দেখেছি বিগত 16 বছর কিভাবে দুর্নীতি করে বছরে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে। অর্থাৎ দুর্নীতির লাগাম যদি আমরা টেনে ধরতে পারি, তাহলে এই জনগণের কাছে আমাদের পরিকল্পনার সুফল পৌঁছে দিতে পারবো। এবং এটাও বিএনপির নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। বিএনপি বেগম খালেদা জিয়া 2001 সালে যখন দায়িত্বভার গ্রহণ করলেন, সেই স্বৈরাচারের কাছ থেকে নির্বাচনের মাধ্যমে যখন দায়িত্বভার গ্রহণ করলেন, তখন বাংলাদেশের কপালে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে একটি তিলক ছিল। 2006 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করলেন, এই 5 বছর কঠোর পরিশ্রম করে, কঠোর পরিশ্রমের মাধ্যমে, কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতির কালিমা থেকে মুক্ত করেছিলেন। আজ প্রিয় ভাই বোনেরা, আইন শৃঙ্খলা বলুন, জনগণের কর্মসংস্থান বলুন, দুর্নীতি দমন বলুন, দেশে খাদ্য উৎপাদনের কথা বলুন, মেয়েদের শিক্ষার ব্যবস্থার কথা বলুন, যেটাই বলুন না কেন, প্রত্যেকটি ক্ষেত্রে একমাত্র রাজনৈতিক দল বিএনপির সফলতার কাহিনী প্রত্যেকটি ক্ষেত্রে আছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আগামী দিন যদি আমাদের বাংলাদেশকে সামনের দিকে গড়ে তুলতে হয়, আগামী দিন যদি এই 20 কোটি মানুষের দেশ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হয়, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হয়, প্রত্যেক ঘরে ঘরে চিকিৎসা ব্যবস্থার মৌলিক সুবিধা পৌঁছে দিতে হয়, তাহলে বিএনপি ধানের শীর্ষে হচ্ছে একমাত্র দল, যেই দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে ধীরে ধীরে দেশের মানুষের সমস্যার সমাধান হতে থাকে। যেই দল দেশের দায়িত্ব পেলে ধীরে ধীরে দেশ সামনের দিকে এগিয়ে যেতে থাকে। প্রিয় ভাই বোনেরা, আপনারা এর মধ্যেই দেখেছেন, আমরা পত্র পত্রিকা সহ জনসভা সহ আমরা দেশের জনগণের সামনে আমাদের আগামী দিনের কর্মসূচি পরিকল্পনা আমরা উপস্থাপন করেছি। আমরা বলেছি বাংলাদেশের মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব সকলের কাছে, ঘরে ঘরে, সেটি গ্রামে হোক শহরে হোক, খেটে খাওয়া পরিবার যেগুলো আছে তাদের সকলের মা বোনদের কাছে, সকল গৃহিণীদের কাছে, মায়েদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। একইভাবে আমরা বলেছি যে বাংলাদেশের প্রধান পেশা হচ্ছে কৃষি, কোটি কোটি মানুষ কৃষি সাথে পেশার সাথে জড়িত। এখানেও আপনারা যারা আজ উপস্থিত আছেন, কোনো না কোনো বাংলাদেশের গ্রামে গঞ্জে আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে যারা কৃষি পেশার সাথে জড়িত আছে না? আপনাদের মধ্যে অনেকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কৃষি পেশার সাথে জড়িত। আপনাদেরও গ্রামগঞ্জে জমি জমা আছে অনেকেরই। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছি এই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড দিব, যার মাধ্যমে আমরা সরকারের সকল সুযোগ সুবিধা কৃষকদের জন্য সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দিব। শুধু তাই নয়, আমরা এরই ভিতরে ঘোষণা করেছি যে বিএনপি ইনশাআল্লাহ 13 তারিখে সরকার গঠন করলে পরে আমরা যে সকল 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, যে সকল কৃষকদের সুদ সহ সেই কৃষি ঋণ আমরা ইনশাআল্লাহ মওকুফ করার ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষের এই যে আমাকে কানে কানে এখনই বলে গেলেন নবীল্লাহ সাহেব, এইখানে যে হাসপাতাল আছে, এই মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল এখানে মেডিকেল হসপিটালের প্রয়োজন এবং মাতৃসদনের প্রয়োজন। আমরা আগেই বলেছি এই জরুরি কাজগুলো ইনশাআল্লাহ ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে আমরা বাস্তবায়ন করব, যাতে করে এলাকার মানুষ সুচিকিৎসা পায়। এবং শুধু তাই নয়, সারা বাংলাদেশে গ্রামগঞ্জ শহরের মানুষ যাতে মৌলিক স্বাস্থ্য সেবা পায়, সেই জন্য আমরা সারা বাংলাদেশে 1 লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ করতে চাই, যারা ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে চিকিৎসা সুবিধা দিবে, ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে, শিশুদেরকে যারা চিকিৎসা পরামর্শ দেবে, ছোটখাটো অসুখ বিসুখ ঘরে বসেই তারা ইনশাআল্লাহ ঠিক করে দিবে, মা বোনদেরকে সুস্থ করে দিবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আরো বলেছি যে আমরা আমাদের দেশের বেকার
যুবক এবং তরুণদেরকে বিভিন্নভাবে আমরা দক্ষ মানুষে পরিণত করতে চাই। আমরা প্রতি এলাকায় ভোকেশনাল ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট এবং যারা কম্পিউটারে কাজ করে তাদেরকে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে দক্ষ করে বলতে চাই, যাতে করে তারা দেশেই হোক বিদেশি হোক তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলতে পারে অথবা ছোটখাটো ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারে। শুধু তাই নয়, আমাদের প্রায় 1.5 কোটি প্রবাসী বিদেশে বসবাস করে। আরো পরবর্তীতে যারা বিদেশে যাবে তাদেরকে অনেককেই আমরা অতীতে দেখেছি যে বিদেশে যাওয়ার সময় টাকা পয়সার অর্থ সংকটের কারণে অনেক সময় বাপ দাদার জমি বিক্রি করতে হয়। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করলে যে সকল আমাদের ভাইরা বিদেশে যাবে, ট্রেনিং নিয়ে যারা বিদেশে চাকরির জন্য যাবে, তাদেরকে যাওয়ার খরচের জন্য আমরা ক্ষুদ্র একটি ঋণের ব্যবস্থা করে দিব স্বল্প সুদে, যাতে করে তাদেরকে জমি জমা বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে জড়িত থাকেন, আমাদের সাথে উঠা বসা হয় তাদের জীবনের বিভিন্ন সমস্যার সময় তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তারা হচ্ছেন আমাদের মসজিদ, মাদ্রাসার বিভিন্ন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেবরা সহ অন্যান্য ধর্মেরও যারা ধর্মীয় গুরু আছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এই মানুষগুলো অনেক সময় মানবেতর জীবনযাপন করেন। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি কৃষকদেরকে যেমন কৃষি কার্ড দিব, প্রবাসীদেরকে যেরকম প্রবাসী কার্ড দিব, মায়েদেরকে যেরকম ফ্যামিলি কার্ড দিব, আমরা এই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব যারা আছেন এবং একই সাথে অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকেও আমরা সরকার থেকে একটি সম্মানের ব্যবস্থা করতে চাই, যাতে করে এই মানুষগুলো সম্মানজনক জীবন যাপন করতে পারেন। এখন আসেন, না সরকার আগের যে সরকার ছিল ওই সরকার বিদেশ থেকে তাদের নিজেদের লোকজনের যাতে ফুটুল পাইস কামাই হয় এই জন্য বিদেশ থেকে গ্যাস নিয়ে আসতো, কিন্তু দেশের মধ্যে নতুন গ্যাস খনি তারা বের করে নাই। বাংলাদেশে প্রচুর গ্যাস আছে, আমরা ইনশাআল্লাহ সেই গ্যাসের খনি আবিষ্কার করব এবং সেই গ্যাস বের করার মাধ্যমে আমরা মিল ফ্যাক্টরি ঘরে ঘরে গ্যাস ইনশাআল্লাহ পৌঁছাবো। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমি সংক্ষেপে আমার পরিকল্পনার কথা বলেছি, সাথে আমি আরো দুটো কথা বলতে চাই। দেশনেত্রী খালেদা জিয়া, এই মানুষটিকে আপনারা সবাই চেনেন, মা বোনরা তো চেনেন, মুরব্বী চেনেন, সবাই চেনেন। এই মানুষটিকে কিভাবে বিগত স্বৈরাচার সরকার জেল জুলুমের শিকার তাকে হতে হয়েছে আপনারা দেখেছেন। এই মানুষটিকে বলা হয়েছিল যে আপনি বিদেশ চলে যান, জেল জুলুম কিচ্ছু হবে না, কিন্তু এই মানুষটি বলেছিলেন এটি আমার প্রথম, এটি আমার শেষ ঠিকানা বাংলাদেশ, এবং এই বাংলাদেশে যত মানুষ আছে এরাই হচ্ছে আমার পরিবার, এরাই হচ্ছে আমার আপনজন, এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়ার মৃত্যুর শেষ দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান না, এই দেশের মাটি ছেড়ে উনি কোথাও যান না। প্রিয় ভাই বোনেরা, আপনার আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কোনটা? এই বাংলাদেশ। আজ এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে, এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, যেন এই বাংলাদেশের মানুষ এদেশে নিরাপদে বসবাস করতে পারে, যেন এই বাংলাদেশের সন্তানেরা এদেশেই লেখাপড়া করতে পারে, যেন এই বাংলাদেশের মানুষ এদেশেই স্বাস্থ্য সুবিধা পায়, যেন এই বাংলাদেশের যুবকরা, তরুণরা এদেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, কিন্তু সেই বাংলাদেশ গড়তে হলে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সমর্থন ছাড়া আমরা পারবো না। আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি নবীল্লাহকে সমর্থন দেন, ধানের শীষ ইনশাআল্লাহ সরকার গঠন করলে আমরা যেসব পরিকল্পনা আপনাদের সামনে বলেছি, ধীরে ধীরে এই এলাকায় ইপিজেড সহ, এই এলাকার ড্রেনেজ সিস্টেম সহ, এই এলাকার স্বাস্থ্য সুবিধা, মাতৃসদন সহ যেই সমস্যাগুলো আছে, ধীরে ধীরে আমরা ইনশাআল্লাহ সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো। এখন প্রিয় ভাই বোনেরা, আমি তো আমার দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমার দলের পরিকল্পনা বললাম। আপনাদের পরিকল্পনাটা কি 12 তারিখে? বুঝি না, আরে শুনি না তো। ধানের শীষ কি করবেন? ধানের শীষ, ধানের শীষে সেল মারো সকাল থেকে। কিন্তু ভাই বোনেরা,
ধানের শীষে সিল মারবেন, কিন্তু এরই ভিতরে ষড়যন্ত্র। ধীরে ধীরে কথা শুনতে হবে, ধীরে। কিন্তু এই যে বিগত 16 বছর ধরে যারা বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের এক সহযোগী আছে, তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। পত্রিকার পাতায় দেখেছেন আপনারা, তাদের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে ঢাকা 5-এ এইরকম করা দুঃসাহস কেউ না দেখাতে পারে। সকাল থেকে ভোট কেন্দ্রে আপনারা ফজরের নামাজ গিয়ে আদায় করবেন ভোট কেন্দ্রে, এবং ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন, তারপরে যাতে করে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে না পারে। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসবেন না, ভোট বুঝে সুদ নিয়ে আসবেন, হিসাব বরাবর হিসাব বুঝে নিয়ে আসবেন। পারবেন ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, আমি নবিল্লা নবীর হাতে আনুষ্ঠানিকভাবে আজকে ধানের শীষ তুলে দিচ্ছি। নবিল্লা নবী, তাকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন ইনশাআল্লাহ। 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে 13 তারিখ থেকে এই নবিল্লা নবী সার্বক্ষণিক দায়িত্বে থাকবে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য, এই এলাকার মানুষের বিপদে হবে। অতীতেও যেভাবে সে ছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতেও সে আপনাদের পাশে থাকবে, আপনাদের এলাকার সন্তান আপনাদের পাশে থাকবে। তাহলে ভাই কথা হলো কি, করব কাজ সবার আগে, বললো না আরো জোরে, করব কাজ সবার আগে, বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সিল মারো ভাই, সিল মারো, খুশিনা সিল মারো, পয়সা শুনা সিল মারো, সিল মারো ভাই, সিল মারো, দেখে শুনা সিল মারো, সকালবেলা সিল মারো, দুপুরবেলা সিল মারো, বিকালবেলা সিল মারো, পয়সা শুনা সিল মারো, লাগারা লাগা, লাগারা লাগা, লাগারা লাগা, লাগারা লাগা, জিতা জিতা, জিতা জিতা।